স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। তীব্র গরমের পর বিভিন্ন জেলায় বৃষ্টি থাকবে 2-1 দিন। বজ্রপাতে 3 জেলায় নিহত 6 জন। আসছে ব্যয় সংকোচনের বাজেট, বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, হয়রানি বন্ধ চান ব্যবসায়ীরা। এবং ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি হামাসের, দীর্ঘমেয়াদে লড়াইয়ের বার্তা, 3 জিম্মির মরদেহ উদ্ধার। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। দেশের 3 জেলায় বজ্রপাতে নিহত হয়েছেন 6 জন। এর মধ্যে টাঙ্গাইলে 2 ভাই, নরসিংদীতে 3 জন ও গাজীপুরের শ্রীপুরে অপর এক নারীর মৃত্যু হয়েছে। নরসিংদীর আলোকবালি ও হাজীপুরে বজ্রপাতে মা ছেলে সহ 3 জনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও 2 জন। টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে মারা যান কামাল ও ইয়াকুব নামের 2 ভাই। সকাল 9টার দিকে উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ ছিল। বৃষ্টির কারণে এখন নগরবাসী একটু শান্তি ফিরে পেল। ভালো লাগতেছে, তা আল্লাহর অশেষ রহমত এবং বরকত বর্ষণ হলো। আগামী 20 মের পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে সারা দেশে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলেও জানানো হয়। আর বর্তমান যে বৃষ্টিপাতের প্রবণতাটা, এটা আরও 3-4 দিন অব্যাহত থাকবে এবং এই সময়টা আমরা ধারণা করতেছি যে তাপমাত্রাটা অনেকটাই সহনশীল পর্যায়ে চলে আসবে। মে এবং জুন মাস স্বভাবতই বছরের উষ্ণতম সময়গুলোর মধ্যে অন্যতম। তো আমরা ধারণা করতেছি যে এরপরেও হিটওয়েভ আসতে পারে, তবে সেটা খুব স্বল্প মেয়াদী। রাঙামাটির লংগদুতে ইউপিডিএফের 2 কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকাল 8:30টার দিকে লংগদু উপজেলার বড়হাড়ি কাবার ভালেদি ঘাটের পার্শ্ববর্তী স্থানে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় 7 থেকে 8 জনের একটি সশস্ত্র দল ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালালে বিদ্যাধন চাকমা ওরফে তিলক ও মণি চাকমা নিহত হন। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সাতক্ষীরার তালা পাইকগাছা সড়কে ধান বোঝাই একটি ট্রাক উল্টে 2 শ্রমিক নিহত হয়েছেন। আহত হন আরও 11 জন শ্রমিক। সকাল 6টার দিকে তালা পাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাটি সর্দারবাড়ির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা জানান তাদের 13 জনের একটি দল প্রায় 1 মাস আগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধান কাটতে যায়। তারই মজুরি হিসেবে পাওয়া 165 বস্তা ধান নিয়ে একটি ট্রাকে ফিরছিলেন তারা। পথে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, স্বাধীনতার 53 বছর পরেও ঘাতক দালাল চক্র মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সহ দেশের সাফল্যকে ম্লান করে দিতে বিরামহীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এজন্যই দেশে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রয়োজন রয়েছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির শক্ত ঐক্যের বিকল্প নেই। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঘাতক দালাল নির্মূল কমিটির 8ম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। স্বাধীনতা বিরোধী শক্তির কোনো স্থান হবে না জানিয়ে তাদের পদচিহ্ন এদেশে থাকবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে। দেশের সর্বোচ্চ স্থানে যেভাবেই হোক না কেন, আমি নিজেও জানি না, বুঝি না,
ডেঙ্গু নিয়ে ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের বক্তব্যকে মন গড়া ও অসত্য বলে দাবি করলেন ঢাকা ৬ আসনের সংসদ সদস্য সাইদ খোকন। সকালে জাতীয় প্রেস ক্লাবে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের ব্যানারে আয়োজিত মিট দ্য প্রেসে এ দাবি করেন ঢাকা দক্ষিণের সাবেক এই মেয়র। এ সময় একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি না করে সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধে কাজ করার আহ্বান জানান তিনি। সিটি টোলের নামে কাঁচা বাজারে চাঁদাবাজি বন্ধ হলে মাছ, মাংস ও সবজির দাম কমানো সম্ভব বলেও দাবি করেন সাবেক এই মেয়র। নানামুখী সংকটের আবহে ঘুরপাক খাচ্ছে অর্থনীতি। এমন প্রেক্ষাপটে আগামী অর্থ বছরের জন্য প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। ব্যয় সংকোচনের বাজেট বলা হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি রাজস্ব আহরণের বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা নির্ধারণ ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আগামী ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি হবে তার ব্যক্তিগত প্রথম বাজেট পেশ। এরই মধ্যে অর্থমন্ত্রী জানিয়েছেন আগামী বাজেট হবে ব্যয় সংকোচনের। তবে সাধারণ জনগণের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা মূল্যস্ফীতি থেকে রেহাই। সেই পথ কি হতে পারে তারই উত্তর জানালেন এই অর্থনীতিবিদ। অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের সরবরাহটা প্রয়োজনীয়তা কমিয়ে ফেলবে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবে না, এবং ৩ নম্বর বৈদেশিক অর্থায়ন দিয়ে বাজেট বাস্তবায়নটাকে জোরদার করবে। এই তিনটে যদি করা হয় তাহলে অভ্যন্তরীণ খাতের উপর চাপটা কম পড়বে এবং আমাদের যে এটা মানে এই ব্যালেন্স অফ পেমেন্টের স্টেবিলাইজেশন, ইনফ্লেশনকে কমিয়ে আনার যে লক্ষ্য, এক্সচেঞ্জ রেটকে স্টেবিলাইজ করার যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলো অর্জিত হবে। অর্থনীতিতে বর্তমানে সবচেয়ে আলোচিত ডলারের সংকট ও এর ঊর্ধ্বমুখী দাম। পাশাপাশি রিজার্ভ নিয়েও রয়েছে চ্যালেঞ্জ, যা চিহ্নিত করে অন্তত 10টি খাতকে অগ্রাধিকার দিয়ে তৈরি হয়েছে এবারের বাজেট। এটা পর্যাপ্ত পরিমাণে আমি বলবো যে সংকোচনমূলক। প্রকৃত মূল্যে গত বছরের বাজেটের আকারের চাইতে এবছরের বাজেট আকার ছোট হচ্ছে প্রকৃত মূল্যে। এডিপির সাইজও আকারের প্রকৃত মূল্যে ছোট হচ্ছে গত বছরের চাইতে। নমিনাল টার্মসে অল্প একটু বাড়ছে, কিন্তু আমাদের ইনফ্লেশন তো বেশ চড়া। কাজেই আমি আশাবাদী আগামী বাজেটের রাজস্ব সংগ্রহ বৃদ্ধির জন্য ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস EFDR ব্যবহার বাড়ানোর নির্দেশনা আসতে পারে। পাশাপাশি মূসক আদায়ের জন্য অর্থ ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে কাজে লাগানো হতে পারে। ব্যবসায়ীদের মত, রাজস্ব আহরণে সঠিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা না হলে হয়রানি বাড়বে। অযৌক্তিক লক্ষ্যমাত্রা কখনোই দিবেন না যেখানে আপনার কর কর্মকর্তারা ব্যবসায়ীদেরকে আবার হেনস্থা করা শুরু করে। যখনই হেনস্থা করা শুরু করে আমাদের কস্ট অফ বিজনেস কিন্তু বেড়ে যায়, এবং আমাদের কস্ট অফ বিজনেস যখন বেড়ে যায় সেটা ডাইরেক্ট কনজিউমারের উপর আঘাত পড়ে। ভ্যাটের ক্ষেত্রে যেটা করা হচ্ছে যে অনেক পণ্যে ভ্যাট 15% একদম ফ্ল্যাট রেটে করা হবে, এবং ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস সেটিও কিন্তু বাড়ানো হবে। তো সব মিলিয়ে আসলে ব্যবসায়ীদের উপরে ভ্যাটের চাপ বাড়বে, বিশেষ করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বর্তমানে যে 3.5 লাখ টাকা রয়েছে, এবার তা নাও বাড়তে পারে। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপির সামনে ইস্যু না থাকায় দলটি গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে নেমে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি দমন পীড়নের কথা বললেও সরকার তাদের কোনো বাধা দিচ্ছে না। গণতন্ত্রের দিক দিয়ে বাংলাদেশ অন্য অনেক দেশের তুলনায় এগিয়ে রয়েছে। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাকশালে কোনো এক দল ছিল না, এটা ছিল জাতীয় দল। জিয়াউর রহমানও আবেদন করে বাকশালের সদস্য হয়েছিল। তাদের সামনে এবং কোনো ইস্যু এখন তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে আসতেও
রাজধানীর ধোলাইখালের একটি বাণিজ্যিক ভবনে থাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সংস্থাটির 5টি ইউনিটের চেষ্টায় বেলা 12টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল 11:15টার দিকে ধোলাইখালের টিপু সুলতান রোডের ওই ভবনে আগুন লাগে। ভবনটির দ্বিতীয় তলায় বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা রয়েছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার একটি ভিডিও বার্তায় হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র কথা জানান। হামাসের এই ঘোষণার দিনই ইসরায়েলকে সতর্ক করে রাফায় অভিযান না চালাতে আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে 13টি দেশ। এসব দেশের মধ্যে রয়েছে কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এছাড়াও অস্ত্র বহনকারী ইসরায়েলগামী একটি জাহাজকে নিজেদের বন্দরে নোঙর করতে দেয়নি স্পেন। এদিকে গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া থেকে 3 জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। হামাসের একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়। গাজায় চলমান আগ্রাসন নিয়ে ইসরায়েলের দাবি তারা হামাসকে শক্তিহীন করে দিচ্ছে। কিন্তু জিম্মিদের উদ্ধারের যে প্রতিশ্রুতি নেতানিয়াহু সরকার ইসরায়েলিদের দিয়েছেন তাতে এখন পর্যন্ত তারা পুরোপুরি ব্যর্থ। শুধু তাই নয়, স্থল অভিযানের রীতিমতো ধাক্কা খাচ্ছে ইসরায়েলি সেনারা। হামাসকে নির্মূল ও তাদের কাছে জিম্মি ইসরায়েলি নাগরিকদের উদ্ধারের জন্য গাজায় অভিযানের কথা বলে আসছে ইসরায়েল। যদিও ইসরায়েলের সেই আগ্রাসনে এরই মধ্যে 35,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। হাজারো প্রাণহানি আর 7 মাস পেরিয়ে গেলেও হামাসের বিরুদ্ধে যুদ্ধে কতটা সফল হলো নেতানিয়াহু সরকার তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে। রাফা শহরে হামাসের পরিকল্পিত প্রতিরোধের মুখে নাস্তানুবাদ ইসরায়েলি বাহিনী। রাফায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করতে গিয়ে উল্টো বিপদে পড়েছে দখলদার সেনারা। দমন নির্মূল তো দূরের কথা, হামাসের প্রতিরোধ ব্যবস্থা ভাঙতেই পারছে না জায়ানবাদী সেনারা। উপত্যকার উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তেই তীব্র প্রতিরোধের মুখে পড়েছে তারা। উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থান সবচেয়ে কোণঠাসা। অন্যান্য অংশেও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন হামাস যোদ্ধারা। টানেল, বিধ্বস্ত ভবন আর গোপন বাংকার থেকে চলছে পাল্টা জবাব। ইসরায়েলি সেনারা রাফায় প্রবেশের পরই পুনরায় নিজেদের শক্তি জানান দিচ্ছে হামাস। গত কয়েকদিনে প্রকাশ করেছে শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংসের বহু ছবি। নাদিরা জাহান, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। ম্যাচের মাত্র 3 দিন আগে ঝড়ে লণ্ডভণ্ড হলো বাংলাদেশ যুক্তরাষ্ট্র ম্যাচের ভেন্যু। আগামী 21শে মে থেকে শুরু হতে যাওয়া সিরিজের ভেন্যু হিউস্টনের প্রেইরি ভিউ স্টেডিয়াম প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে ঝড়ে। এর আগে ঝড় বৃষ্টির মধ্যে স্থানীয় সময় শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরে পৌঁছায় বাংলাদেশ দল। বিশ্বকাপে মাঠে নামার আগে সেখানে স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে অংশ নেওয়ার কথা বাংলাদেশের। তবে এখন সিরিজটি মাঠে গড়ানো নিয়েই শঙ্কা দেখা দিয়েছে, কারণ শক্তিশালী হারিকেনের প্রভাবে সেখানে 7 জন মানুষ নিহত হওয়ারও পাশাপাশি বেশিরভাগ স্থাপনায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো হিউস্টন এলাকা বিদ্যুৎহীন হয়ে প্রায় 9 লাখ মানুষ এখন অন্ধকারে। ঘূর্ণিঝড়ে প্রেরি ভিউ স্টেডিয়ামের খেলোয়াড়দের ডগ আউট, ভিআইপি টেন্ট, সাইড স্ক্রিন সহ সম্প্রচার কর্তৃপক্ষের জন্য স্থাপন করা সবগুলো স্ট্যান্ডে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। তীব্র গরমের পর বিভিন্ন জেলায় বৃষ্টি, থাকবে 2-1 দিন। বজ্রপাতে 3 জেলায় নিহত 6 জন। আসছে ব্যয় সংকোচনের বাজেট, বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, হয়রানি বন্ধ চান ব্যবসায়ীরা। এবং ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি হামাসের, দীর্ঘমেয়াদে লড়াইয়ের বার্তা, 3 জিম্মির মরদেহ উদ্ধার। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।